Dear students, welcome back to English class organized by Novokumar Institution and Dr. Shahidullah College. Today, this class mainly designed for the college students, those who are supposed to appear in the final examination. This class can be important and useful for students of first year, 11, and the students of class 9 and 10, because today's lesson is designed about filling gaps with and without clues. With and without clues is very important in English, and there are many scopes to get marks having achieved the capability of using right word in a right place rightly. গুরুত্বপূর্ণ বিষয় হলো উইথ এন্ড উইদাউট ক্লুজ। ভোকাবুলারি ক্লাস এর আগে আমি তোমাদের নিয়েছিলাম। উইথ এন্ড উইদাউট ক্লুজে সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হলো তোমার প্রচুর ওয়ার্ড পাওয়ার থাকতে হবে, গ্রামাটিক্যাল নলেজ থাকতে হবে, তাহলে তুমি উপযুক্ত শব্দ উপযুক্ত জায়গায় সঠিকভাবে বসাতে পারবে। টপিকসটা লেখা আছে ফিলিং গ্যাপস। তো তোমার ভিতরে যদি গ্যাপ থাকে, গ্যাপ অফ সাফিসিয়েন্ট ওয়ার্ডস, তোমার ভিতরে যদি গ্যাপ থাকে, তোমার ভিতরে যদি উপযুক্ত শব্দ না থাকে, তাহলে তুমি ফিলিং গ্যাপস ঠিক মতো পরীক্ষাতে করতে পারবে না। সচরাচর আমরা যেটা করি, শূন্যস্থান মুখস্থ করে যাই, বোর্ড কোশ্চেনে যে এক্সাম্পলগুলো আছে ওগুলো আমরা মুখস্থ করে তারপর ওগুলো লেখার চেষ্টা করি। এতে হয় কি, যে মুখস্থ বিদ্যা থেকে লেখার চেষ্টা করে সে পরিপূর্ণ নাম্বার পাচ্ছে না। এই কারণে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আজকে আলোচনা করতেছি। তো আলোচনাতে চলে আসি। গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে, প্রথম যে নিয়মটা লেখা আছে এখানে, সাবজেক্ট অবলিক অবজেক্ট হিসেবে অথবা অ্যাডজেক্টিভের পর অথবা প্রিপজিশন, আর্টিকেলস, পজেসিভ প্রোনাউন এর পর শূন্যস্থানে নাউন বসে। এখন নাউনটা কখন বসে এই সম্পর্কে যদি আমার পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে আমি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে পারবো না। নাউন সম্বন্ধে ধারণা থাকতে হবে। এখন নাউন যে বসে, এখানে যে লেখা আছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপজিশনের পর, আর্টিকেলের পর, অ্যাডজেক্টিভের পর, পজেসিভ প্রোনাউনের পর। সাবজেক্ট সম্বন্ধে ধারণা নাই, অবজেক্ট সম্বন্ধে ধারণা নাই, প্রিপজিশন চিনি না কোনগুলো, ইভেন আর্টিকেল সম্বন্ধে ধারণা নাই। আমি বলতে বাধ্য হচ্ছি, বোর্ডে যখন এইচএসসির গত বছরে যখন এইচএসসির খাতা দেখলাম, খাতার মধ্যে আর্টিকেলে যে শূন্যস্থান ছিল, ওই আর্টিকেলের মধ্যে এ এন দা এগুলো না লিখে তোমরা অবাক হবে, এর বাইরেও মাই, হিজ, হার এই জাতীয় শব্দ লিখছে। তাহলে সাধারণ আর্টিকেল মাত্র 3টা, এ এন্ড দা, এই 3টা ওয়ার্ড সম্বন্ধে আমাদের ধারণা নাই, তাহলে বাকিগুলোর তো বলাই বাহুল্য। এরপর নাউনই আমি চিনি না, নাউনটা দেখতে কিরকম, নাউনটার প্রকৃতিটা কিরকম, গঠনটা কিরকম, নাউন সম্বন্ধে ধারণা নেই। এই শব্দ সম্বন্ধে, শব্দের গঠন সম্পর্কে, এগুলো সম্পর্কে যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে শূন্যস্থানটা ভালোভাবে করা যাবে। ফর এক্সাম্পল, শব্দের শেষে মেন্ট, নেস, ANCE, এন্স, CY, AL, ING এই জাতীয় জিনিস যদি শব্দের শেষে থাকে, তাহলে ওগুলো নাউন হবে। ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, এনজয় থেকে এনজয়মেন্ট, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট, অ্যামিউজমেন্ট, অ্যালটমেন্ট, এগ্রিমেন্ট এই জাতীয় শব্দগুলো নাউন। আবার টিএইচ থাকলে, ওয়ার্ডের শেষে টিএইচ থাকলে নাউন হবে। এখন শব্দ আছে ডাই থেকে ডেথ, ট্রু থেকে ট্রুথ, স্ট্রং থেকে স্ট্রেংথ, এরপর হোয়াইট থেকে WIDE, হোয়াইট থেকে হোয়াইট। এই যে শব্দগুলো চেঞ্জ হয়ে টিএইচ যোগ করে যে নাউন হচ্ছে, এই সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। শব্দের শেষে CE অথবা CY, ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্স, আর্জেন্ট, আর্জেন্সি, absent, absence, current, currency,
প্রাইভেট, প্রাইভেসি, এই যে শব্দগুলো যে একটা শব্দ থেকে আরেকটা শব্দ আসতেছে এই ব্যাপারেও পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আইটিওয়াই থাকলে নাউন হয়। প্রসপার, প্রসপারিটি, ব্রুটাল, ব্রুটালিটি, ন্যাশনাল, ন্যাশনালিটি, এই নাউন সম্বন্ধে জ্ঞান নাই, প্রিপোজিশন সম্বন্ধে জ্ঞান নাই, এই পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে আমরা উপযুক্ত শব্দ উপযুক্ত জায়গায় ব্যবহার করতে পারি না। চলে আসি আবার বোর্ডে। যেমন এখানে এক্সাম্পলে দেয়া আছে সুইমিং। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এই সুইমিংটা হলো সাবজেক্টের জায়গা। এখানে যে বলা আছে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সুইমিংটা হলো এখানে নাউন। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে ওটা জিরান্টের কাজ করে, আর জিরান্ট একই সাথে ভার্ব এবং নাউন। আবার এখানে দেখো সাবজেক্ট, সাকসেস ডিপেন্ডস অন ডিলিজেন্স। এখানে সাবজেক্টের জায়গায় সাকসেস সাবজেক্টের জায়গায় বসছে, এটা নাউন। এই শব্দটা যদি পরীক্ষাতে দেওয়া থাকে সাকসিড, এটাকে চেঞ্জ করে তোমাকে লিখতে হবে সাকসেস। আবার এখানে ম্যান কান্ট অ্যাভয়েড ডেথ, এখানে অবজেক্টের জায়গায় ডেথ বসছে, এখানে অবজেক্টের জায়গায় এটা অবজেক্ট। হয়তোবা পরীক্ষাতে দেয়া থাকতে পারে ডাই, তো ডাই থেকে ওয়ার্ডটাকে পরিবর্তন করে ফর্মিং করে ডেথ লেখার যোগ্যতা তোমার মধ্যে থাকতে হবে। হুবহু ডেথ শব্দটাও থাকতে পারে পরীক্ষায়, আবার ডাই থাকতে পারে, ডাই থেকে ডেথ লিখতে হবে। ঠিক একইভাবে হ্যাপিনেস লাইস ইন কন্টেনমেন্ট, সুখ আত্মতৃপ্তিতে নিহিত থাকে। যেখানে ইনটা হলো প্রিপোজিশনের পরে নাউন বসছে, কন্টেন্টমেন্ট। আবার এখানে শি ইজ ডাল অফ হিয়ারিং, শি ইজ ডাল অফ হিয়ারিং, অফের কারণে এখানে নাউন বসছে, এটা জিরান্ট। হিয়ারিং জিরান্ট একই সাথে নাউনের কাজ করে এবং ভার্বের কাজ করে। দ্য প্রসপারিটি অফ আ স্টুডেন্ট লাইস ইন স্ট্রং ডিটারমিনেশন, এখানে আর্টিকেল হলো দা, এর পরে নাউন বসে। তো হয়তো বা পরীক্ষাতে দেয়া থাকতে পারে প্রসপার, প্রসপারটাকে প্রসপারিটি করতে হবে, কারণ প্রসপারিটি নাউন, এর পরে নাউন বসে। তো এখানে এর পরে নাউন বসে, এই কারণে প্রসপার থেকে প্রসপারিটি। একজন ছাত্রের সফলতা উন্নতি নির্ভর করে তার দৃঢ় মনোবলের উপর। উই আর অ্যাওয়ার অফ আওয়ার রেসপন্সিবিলিটিস, আওয়ারটা হলো পজেসিভ প্রোনাউন। মাই, হিজ, হার, আওয়ার, ইয়োর, দেয়ার, ইটস, ওয়ান্স, এই জাতীয় শব্দগুলোকে পজেসিভ প্রোনাউন বলে। পজেসিভ প্রোনাউন চিনি না, তাহলে আমি বুঝবো কিভাবে যে পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসে? নাউনের গঠন করতে পারি না। সার্বিকভাবে ভোকাবুলারি এবং গ্রামারের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে আমাদের এই শূন্য স্থানে ফিলিং গ্যাপসে পরিপূর্ণ নাম্বার আসে না। আওয়ারটা হলো পজেসিভ প্রোনাউন, এই পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসছে রেসপন্সিবিলিটি। পরীক্ষায় থাকতে পারে রেসপন্সিবল, অথবা থাকতে পারে রেসপন্ড, অথবা থাকতে পারে রেসপন্স, এই শব্দটাকে চেঞ্জ করে রেসপন্সিবিলিটি। এমটি ভেসেলস সাউন্ড মাচ, খালি কলস বাজে বেশি। এমটিটা হলো অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এমটিটা অ্যাডজেক্টিভের নাউন হলো ভেসেলস। এমটি ভেসেলস সাউন্ড মাচ, খালি কলস বাজে বেশি। যে জানে কম সে বাজায় বেশি, যে জানে কম। আর যে প্রচুর জানে, যথেষ্ট জানে, যার জ্ঞান আছে যথেষ্ট পরিমাণে, সে কখনো বাজাবে না, সে তার কাজে ওটাকে প্রমাণ করে। ঠিক একইভাবে দেখো এখানে লাভ ইজ আ হেভেনলি ব্লিস, এই হেভেনলিটা হলো অ্যাডজেক্টিভ, ব্লিসটা হলো নাউন। তোমাদের মনে হতে পারে স্যার হেভেনলিটা অ্যাডজেক্টিভ হলো কিভাবে? এটা তো এলওয়াই আছে, এটা তো অ্যাডভার্ব না। নাউনের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ হয়। হেভেনটা হলো নাউন, নাউনের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডজেক্টিভ হয়, এই কারণে এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ হলে অ্যাডভার্ব হয়। ঠিক একইভাবে লেট নেচার বি ইয়োর টিচার, এখানে ইয়োরটা হলো পজেসিভ প্রোনাউন, এই পজেসিভ প্রোনাউনের পরে নাউন বসে। এখানে টিচারটা হলো নাউন, এখানে পরীক্ষাতে হয়তো থাকতে পারে টিচ থেকে লিখতে হবে টিচার,
এখানে লেট নেচার বি ইউর টিচার। এ হলো 1 নম্বরে তোমাদের রুলস অনুযায়ী মোটামুটি এখানে আলোচনা। এখন বুঝতেই পারতেছো যে গ্রামারের পরিপূর্ণ জ্ঞান না থাকলে তুমি কিন্তু শব্দটা সঠিকভাবে বসাতে পারতেছো না, কারণ গ্রামার হলো সঠিক শব্দ সঠিক জায়গায় সঠিকভাবে বসানো। ডিয়ার স্টুডেন্টস, আমরা 1 নম্বর রুল নিয়ে আলোচনা করলাম, এখন দ্বিতীয় রুল নিয়ে এখন আলোচনা করতেছি। দ্বিতীয় রুলটা হলো শূন্যস্থানে কখন অ্যাডজেক্টিভ বসে। শূন্যস্থানে কখন অ্যাডজেক্টিভ বসে, এর আগে তো আমার অ্যাডজেক্টিভ সম্বন্ধে ধারণা থাকতে হবে যে অ্যাডজেক্টিভটা ফর্মিং হয় কিভাবে। সাধারণত ওয়ার্ডের শেষে ফুল, লেস, ও ইউএস, ভিই, এএনটি, আইএনজি, ইডি এই জাতীয় শব্দাংশ থাকলে ওই শব্দগুলো অ্যাডজেক্টিভ হতে পারে। ফর এক্সাম্পল, বিউটি থেকে বিউটিফুল, ডিলাইটফুল, ডিলাইট থেকে ডিলাইটফুল, ব্লেসফুল, হোপফুল। লেস দিয়ে শূন্যতা বোঝায়, নাই শূন্যতা বোঝায়। হেল্পলেস, শেল্টারলেস, কয়েনলেস, পেইনলেস এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। একইভাবে এডুকেশন থেকে এডুকেটিভ, ডিসিশন থেকে ডিসিসিভ, প্রোডাকশন থেকে প্রোডাক্টিভ। আবার ওই ইউএস দিয়ে দেখো, ডেঞ্জার, ডেঞ্জারাস, কারেজ, কারেজিয়াস, পেরিল, পেরিলাস, কিউরিওসিটি, কিউরিয়াস, জেনারোসিটি, জেনারাস এই শব্দগুলো অ্যাডজেক্টিভ। যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল। এনজিওর থেকে এনজিওড, ওন্ড থেকে ওন্ডেড এই জাতীয় শব্দগুলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে বসে, কখন বসে, এটা নিয়ে একটু আলোচনা আসা দরকার, খেয়াল করো। এবং এখানে আছে 2 নম্বর রুলস আছে, সাবজেক্ট প্লাস বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। সাবজেক্ট প্লাস বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে অথবা অ্যাডভার্বের পরে। নাউনের আগে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এবং অন্যান্য ভাবে অ্যাডজেক্টিভ বসার অনেক নিয়ম আছে। মোটামুটি এভাবে অ্যাডজেক্টিভ বসে। এখন এখানে যে একটা বিষয় লেখা আছে বি ভার্ব, বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হলো বি ভার্ব। এই বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এই রুলস অনুযায়ী খেয়াল করো, এখানে লেখা আছে দে আর ভরসাস। এখানে সাবজেক্ট হলো দে, আর হলো বি ভার্ব, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসছে। অ্যাডজেক্টিভটা চিনলাম কিভাবে, ও ইউএস আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ, ও ইউএস আছে। ভরাসিটি থেকে ভরাসাস। বি নাম্বার এক্সাম্পল, ম্যান ইজ কিউরিয়াস, ম্যান ইজ কিউরিয়াস। এখানে ম্যান ইজ সাবজেক্ট প্লাস বি ভার্ব, আর তারপরে বসছে অ্যাডজেক্টিভ কিউরিয়াস। সো হি ওয়ান্টস টু নো মোর। এই লাইনটা লেখার পিছনে আমার একটা কারণ আছে। কারণটা হলো, পরীক্ষাতে যদি এরকম থাকে ম্যান ইজ ড্যাশ, আমি তো এখানে শব্দ আগে থেকে লিখে রেখেছি আমার সময়কে সেভ করার জন্য। তো এখানে যদি শূন্যস্থানটা থাকে ম্যান ইজ ড্যাশ, তারপরে যদি থাকে হি ওয়ান্টস টু নো মোর, তুমি পরের লাইনটা না পড়ে না বুঝে তুমি যদি এখানে লিখে দাও ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এই কারণে সে অনেক কিছু জানতে চায়, কোনো সামঞ্জস্য নেই। তার মানে হলো টোটাল প্যাসেজ যখন পরীক্ষাতে আসবে, প্যাসেজ পরীক্ষাতে আসলে টোটাল প্যাসেজটা তোমাকে জানতে হবে। প্যাসেজটা পড়ে প্যাসেজের ইনার মিনিংটা জানতে হবে, যে প্যাসেজ আমার কাছে কি চাচ্ছে। ওই প্যাসেজের ইনার মিনিং এর উপরে ডিপেন্ড করেই তোমাকে শব্দ চয়ন করতে হবে। শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোন জায়গায় কোন শব্দটা বসবে। এই শব্দটা যদি তুমি চয়ন করতে না পারো তাহলে সমস্যা হবে। কারণ হলো এই প্র্যাকটিক্যালি যদি তুমি দেখো যে কেউ হাসতেছে, হাসলে হাসির আওয়াজটা যদি এমন হয় যে আশেপাশে 10-12 জনে হাসির আওয়াজটা শুনতেছে, তাহলে কিন্তু ওই হাসিটা অবশ্যই LAUGH, লাভ, লাফিং। আবার যদি হাসির সময় কারো যদি সবগুলো দাঁত দেখা যায়, হাসির সময় দাঁত বের হয়ে আসে, তখন ওটাকে ইংলিশে বলে গ্রিন, GREEN, ওই গ্রিন না, GRIN, গ্রিন। এই গ্রিন মানে হলো দাঁত বের করে হাসা, দাঁত বের করে।
আর একটা হাসির ইংরেজি আছে গ্যাফো, হ্যাঁ, অট্ট হাসি, গ্যাফো। এই যে এখন এই প্র্যাকটিক্যালি ওই হাসির উপরে ডিপেন্ড করে না আমি বলবো যে আসলে সে কিরকম হাসতেছে। হাসিটা যদি এমন হয় কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, মুচকি হাসি, অবশ্যই মুচকি হাসি, তো এই মুচকি হাসিতে সবসময় তার চেহারাতে হাসি লেগে থাকে, এই ধরনের হাসি হলে আমাকে অবশ্যই বলতে হবে শি ইজ অর হি ইজ স্মাইলিং। স্মাইলিং বলতে হবে, ওখানে তুমি গ্রেনিং বললে হবে না, লাফিং বললে হবে না। এই জন্য শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোন জায়গায় আমার কোন শব্দটাকে চয়ন করতে হবে, এই শব্দ চয়নে ব্যর্থ হলেই তোমার সমস্যা হবে। পাশাপাশি প্রায় সমুচ্চারিত শব্দ এগুলো তোমার খেয়াল করতে হবে। কাছাকাছি উচ্চারণ হয় কিন্তু বানানে তুমি ভুল করে ফেললে। এই ব্যাপারে তোমাকে একটা ছোট্ট একটা ওই ঘটনা বলতেছি। ঘটনা অবশ্যই এটা ছোট। একবার এক লোক হোটেলে গেল। হোটেলে যাওয়ার পরে সে ইংলিশে বলতেছে, নাস্তা খাবে তো, বিকেলে নাস্তা খাওয়ার জন্য ইংলিশে বলতেছে, would you please give me some snakes? Would you please give me some snakes? SNAKES, snakes। এখন বিদেশে তো এরকম হোটেল পাওয়া যাবে, বিশেষ করে চায়নার মতো দেশগুলোতে হোটেলে ওই সাপ ফ্রাই করে বিক্রি করে, সাপ রান্না হয়। তার সামনে তো এখন সাপ রান্না করে অথবা সাপ ফ্রাই করে তারপর তার সামনে এটা নাস্তা হিসেবে পরিবেশন করা হবে, কারণ সে উচ্চারণই করছে এরকম, বলছে এখানে স্নেকস বলছে। তার বলা উচিত ছিল would you please give me some snacks? SNAKS, snacks, SNACKS, snacks। এটা হলো হালকা নাস্তা। স্ন্যাক্স, স্নেকস, স্ন্যাক্স, স্নেকস, কত পার্থক্য। এখন তুমি বলতে গিয়েও যদি উচ্চারণে ভুল করো অথবা লিখতে গিয়েও যদি ভুল করো, দুটাই কিন্তু সমস্যা। এই জন্য শব্দ চয়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোন জায়গায় কোন শব্দটা ব্যবহার করতে হবে। চলে আসো এখানে এক্সাম্পলে। তো এখানে যে এক্সাম্পল যেখানে আছে, যেটা এখানে বলতেছিলাম ম্যান ইজ কিউরিয়াস, তারপরে এক্সাম্পলটা হলো নান ক্যান এনজয় কমপ্লিট হ্যাপিনেস। হ্যাপিনেসটা হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে দাবি করতে পারে আমি পরিপূর্ণ সুখী, বা পরিপূর্ণ সুখ কেউ এনজয় করতে পারে না। একজন লোকও পৃথিবীতে এরকম পাওয়া যাবে না সে পরিপূর্ণ সুখী, এরকম একজন লোকও পৃথিবীতে পাওয়া যাবে না। তাহলে হ্যাপিনেসটা হলো নাউন, নাউনের আগে কমপ্লিটটা হলো অ্যাডজেক্টিভ। আবার এখানে খেয়াল করো, উই, এখানে একটা শব্দ ছুটে গেছে, এখানে শব্দটা এখানে আর আসবে লেখার সময়, এখানে আর আসবে। উই আর মাচ শকড, উই আর মাচ শকড এট দ্য নিউজ। এখানে এই মাছ হলো এখানে অ্যাডভার্ব, মাছ অ্যাডজেক্টিভেরও কাজ করে, কিন্তু এখানে কিন্তু অ্যাডভার্ব। একই শব্দ বিভিন্ন ভাবে বসতে পারে একই শব্দ। এখানে মাছটা হলো অ্যাডভার্ব, মাছ অ্যাডজেক্টিভেরও কাজ করে। এখানে মাছ অ্যাডভার্ব, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ শকড, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ শকড। এখানে তুমি যদি লেখো উই আর, আচ্ছা এখানে আরটা আমি লিখেই দিই, এখানে আর হবে, এখানে আর হবে। তাহলে উই আর মাচ শকড এট দ্য নিউজ। এখানে মাছ এখানে অ্যাডভার্বের কাজ করতেছে। তোমাকে একটা শব্দ দিয়ে বুঝাই, এখানে খেয়াল করো, RIGHT, রাইট। এই শব্দটা নাউন, এই শব্দটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব। দেখো একই শব্দ মাত্র এখানে একটা, একই শব্দ। এই শব্দটা রাইট শব্দটা নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, আবার ভার্বের কাজ করে। কিভাবে আমি একটু মৌখিকভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন তুমি যখন বলো উই হ্যাভ সাম রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, উই হ্যাভ সাম রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এই জন্য উই হ্যাভ সাম রাইটস, এখানে রাইটস কিন্তু নাউনের কাজ করতেছে। সামটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। সাম রাইটস, আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যেগুলো আমাদের সমাজে বাস করতে হলে এগুলো সম্পাদন করতে হয়। এখানে রাইটসটা হলো নাউন। আবার দেখো রাইট দ্য রং, ভুলটাকে শুদ্ধ করো,
রাইট দ্য রং, ভুলটাকে শুদ্ধ করো। এখানে রাইট ভার্বের কাজ করতেছে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স সবার আগে ভার্ব বসছে রাইট, RIGST, রাইট। আই ট্রাইড টু রাইট দ্য রং, আমি ভুলটাকে শুদ্ধ করার চেষ্টা করলাম, এখানেও রাইট ভার্বের কাজ করতেছে। আবার ইউ সেড রাইট, তুমি যথার্থই বলেছো, ইউ সেড রাইট, এখানে রাইটটা অ্যাডভার্ব, ভার্বটাকে মডিফাই করতেছে, এখানে রাইটটা অ্যাডভার্ব, ইউ সেড রাইট, রাইট এখানে অ্যাডভার্ব। তাহলে রাইট নাউনের কাজ করলো, রাইট ভার্বের কাজ করলো, রাইট অ্যাডভার্বের কাজ করলো, এরপরে হলো রাইট অ্যাডজেক্টিভের কাজ করে। মাই টিচার ওয়াজ রাইট ইন হিজ অপিনিয়ন, মাই টিচার ওয়াজ রাইট ইন হিজ অপিনিয়ন, এখানে মাই টিচার ওয়াজ রাইট, এখানে রাইট অ্যাডজেক্টিভ, এই রাইট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। মাই টিচার সাবজেক্ট, ওয়াজটা হলো বিভার্ব, সাবজেক্ট প্লাস বিভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এখানে রাইট অ্যাডজেক্টিভ। দেখো একই শব্দ চার ভাবে বসলো, এই কারণেই তো বলি শব্দ ভান্ডার মজবুত করো। তোমার শব্দ ভান্ডার যত মজবুত হবে, তোমার ভিতরের শব্দ ভান্ডারে যে গ্যাপ আছে, এই গ্যাপটা যত পূর্ণ হবে, তত তোমার ফিলিং গ্যাপস ভালো মতো পরীক্ষাতে করতে পারবে। শব্দ ভান্ডারের বিকল্প নাই। ইংরেজি ভালোভাবে জানার জন্য প্রচুর শব্দ তোমাকে জানতে হবে, প্রচুর শব্দ জানতে হবে, না জানলে পরিপূর্ণভাবে তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে না। এগুলো অ্যাডজেক্টিভের আলোচনা। এরপরে আসি 3 নাম্বার রুলে। ডিয়ার স্টুডেন্টস, 3 নাম্বার রুলে এখন আলোচনা করা দরকার। রুলস তো অনেক আছে, ফিলিং গ্যাপসের রুলস 1টা 2টা 3টায় সংখ্যায় গুনলে হবে না, এটা রুলস অনেক আছে। অর্থাৎ ফিলিং গ্যাপসে যে কোনো জায়গায় শূন্যস্থান থাকতে পারে। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের যে কোনো ওয়ার্ডের গ্যাপটা ওই সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। অতএব প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাপারে তোমার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। অনলাইনের ক্লাস যেহেতু আমি আধা ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখি, এবং আধা ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখার কথাই বলা হয়েছে অথরিটির মাধ্যমে, এই কারণে উল্লেখযোগ্য নিয়মগুলো নিয়ে আজকে আমি আলোচনা করতেছি। এখন তোমাদের সাথে আলোচনা করবো অ্যাডভার্ব নিয়ে। অ্যাডভার্ব কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টা প্রশ্নের উত্তরে যেই শব্দটা পাওয়া যায় ওটা অ্যাডভার্ব হয়। কখন উত্তরে আসবে সময়, কেন উত্তরে আসবে হলো কারণ, কিভাবে উত্তরে আসবে হলো এটা একটা পদ্ধতি, একটা প্রসেস, একটা সিস্টেম। কেন, কখন, কিভাবে, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করলে একটা স্থান আসবে। এখন যেটা নিয়ে আলোচনা করতেছে এখন সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে আলোচনা করবো এখন। সাধারণত ওয়ার্ডের শেষে ly থাকলে আমরা মনে করি এটা অ্যাডভার্ব। বি কেয়ারফুল, ly থাকলে অ্যাডভার্ব হবে না, ly থাকলেই অ্যাডভার্ব হবে না। ফাদারলি, মাদারলি, সিস্টারলি, বেস্টলি, আর্থলি, লাভলি, এই শব্দগুলো শেষে কিন্তু ly আছে, বাট দিজ ওয়ার্ডস আর নট অ্যাডভার্ব। কারণ হলো এগুলো রুট শব্দ, যেটা রুট শব্দটা হলো নাউন। নাউন বা ভার্বের সাথে ly দিলে অ্যাডজেক্টিভ হবে, একমাত্র অ্যাডজেক্টিভের সাথে ly দিলে অ্যাডভার্ব হবে। আর অ্যাডভার্ব এমন একটা শক্তিশালী শব্দ, এটা বাক্যের যে কোনো স্থানে স্বাধীনভাবে বসতে পারে, বাক্যের যে কোনো স্থানে। সেটা বাক্যের শুরুতে হতে পারে, শেষে হতে পারে, মাঝখানে হতে পারে। ও স্বাধীনভাবে বাক্যের মধ্যে যেখানে ও মনে করে যে আমি এখানে বসলে বাক্যটা সুন্দর হবে, ওখানে শব্দটা বসে। আসলে এখন আলোচনায় আসি বোর্ডে। এখানে লেখা আছে 3 নাম্বার রুলে, পরিপূর্ণ বাক্যের প্রথমে, শেষে বা উপযুক্ত স্থানে অ্যাডভার্ব বসে। অ্যাকর্ডিং টু দিস রুল, এখানে এক্সাম্পল আছে আনডাউটেডলি, আনডাউটেডলি হি ওয়াজ আ স্পাই, নিঃসন্দেহে সে একজন গুপ্তচর ছিল। এটা হলো হি ইজ আ স্পাই, এটা একটা পরিপূর্ণ বাক্য। হি ইজ আ স্পাই, এটা একটা পরিপূর্ণ বাক্য। এই পরিপূর্ণ বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসছে। এটা হলো আনডাউটেড হলো অ্যাডজেক্টিভ, এর সাথে ly যোগ হয়ে হলো অ্যাডভার্ব। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা একটা পরিপূর্ণ বাক্য, এটা একটা পরিপূর্ণ বাক্য। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পরিপূর্ণ বাক্যের শেষে অ্যাডভার্ব বসছে। ফ্রিলি, ফ্রিটা হলো অ্যাডজেক্টিভ, এটার সাথে ly অ্যাডভার্ব। দে আর সিরিয়াসলি
ওন্ডেড, দে আর সিরিয়াসলি ওন্ডেড, বাক্যের মাঝে বসছে বা উপযুক্ত স্থানে বসছে অথবা অ্যাডজেক্টিভের আগে বসছে। এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, অ্যাডজেক্টিভের আগেও অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের আগেও অ্যাডভার্ব বসে। এ হলো অ্যাডভার্ব নিয়ে আলোচনা। এরপরে আসবো আমরা 4 নাম্বার রুল নিয়ে। 4 নাম্বার রুলটা এত ব্যাপক যে আমি হয়তো এখানে 2-1 মিনিটের মধ্যে একটু সামান্য আলোচনা করে শেষ করে দিলাম, কিন্তু এটা কিন্তু অনেক ব্যাপক। এটা হলো ইউজ অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, ওটার একটা অংশ শূন্যস্থানের মধ্যে কাজে লাগে। রাইট ফর্ম অফ ভার্বের প্রচুর নিয়ম আছে, অনেক নিয়ম আছে। যদি কখনো সামনে কোনো ক্লাসে সুযোগ আসে তো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে ব্যাপকভাবে আলোচনা করবো। আজকে মোটামুটি আলোচনা করতেছি। তো বাক্যে যখন ভার্ব বসবে, এই ভার্বটা অবশ্যই 3টা জিনিসকে ফলো করে ভার্ব বসে, 3টা। সেটা কি? টেন্স, পার্সন, নাম্বার। টেন্স, পার্সন, নাম্বার, এই 3টা জিনিসকে ফলো করে বাক্যে ভার্ব বসে, 3টা জিনিসকে ফলো করে। আরেকটা বিষয় আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ ভার্ব সব সময় সাবজেক্টকে ফলো করে, সাবজেক্টের সাথে সামঞ্জস্য রেখেই ভার্ব বসে। এই ব্যাপারে কিছু উল্লেখযোগ্য কিছু এক্সাম্পল দিয়ে এখন তোমাদের বোঝানোর চেষ্টা করব। ইন ডিটেলস ব্যাপকভাবে এখানে আলোচনা করার কোনো সুযোগ নেই, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতেছি। বোর্ডে চলে আসি, দেখো এখানে লেখা আছে, যেমনটা আলোচনার সময় বলেছিলাম, টেন্স, পার্সন ও নাম্বার অনুসারে বাক্যে সাবজেক্টের পর বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে ভার্ব বসে। তো এখানে এই যে বাক্যটা আছে, এখানে নাইদার অফ দ্য গার্লস ইজ প্রিটি, মেয়েদের মধ্যে 2টা মেয়ে, দুইজনকে বুঝালে নাইদার বসে, দুইজনকে বুঝালে আইদার বসে। নাইদার হলো নাবোধক শব্দ, আইদার হলো হ্যাবোধক শব্দ। তোমাদের বোঝার জন্য বলি, এই নাইদার শব্দটা নি দ্বারা উচ্চারণ হতে পারে, আইদার শব্দটা ই দ্বারা উচ্চারণ হতে পারে। আমেরিকানটা নেদার, ইদার, আর ব্রিটিশ উচ্চারণ হলো নাইদার, আইদার, 2 রকম উচ্চারণ। আমি যখন ওই একদিন টেলিভিশন দেখতেছিলাম, টেলিভিশনে বুশ যখন ইরাকের উপরে যখন হামলা করার সময়, হামলা করার আগে যখন সে ওই টিভিতে যখন ব্রডকাস্টিং করতেছিল তার নিউজ, তখন তার একটা ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, ইদার সারেন্ডার অর ফেস দ্য কনসিকুয়েন্স। মোটামুটি সেন্টেন্সটা এরকম ছিল, আমার যতটুকু মনে আছে, ইদার সারেন্ডার অর ফেস দ্য কনসিকুয়েন্স। এটা ওই সাদ্দামকে উদ্দেশ্য করেই জর্জ ওয়াশিংটন বুশ এই সেন্টেন্সটা ব্যবহার করেছিল। তখন আমি ওই চিন্তা করলাম সাথে সাথে যে আমি তো উচ্চারণ করি এটা আইদার, বুশ তো উচ্চারণ করলো ইদার। ঠিকই আছে, আমেরিকান উচ্চারণ একরকম হবে, ব্রিটিশ উচ্চারণ আরেক রকম হবে, 2টার উচ্চারণ আলাদা আলাদা। একটা সময় এরকম আসবে যে পরিপূর্ণ আমেরিকান ইংলিশ পরিপূর্ণ হবে, আর ব্রিটিশ তো অলওয়েজ প্রথম থেকে পরিপূর্ণ হয়ে আছে। এখন তো অনেক সময় আমরা আমেরিকান ইংলিশ মিক্সড করে অনেক সময় আমরা লিখি অথবা বলি, এটা এখন আমরা পরিপূর্ণভাবে সেপারেটলি ফুললি আমাদের দেশের মধ্যে যারা উচ্চশিক্ষিত আছেন এবং যারা আমরা শিক্ষক হিসেবে আছি, তারাও পরিপূর্ণভাবে শুধু আমেরিকান ইংলিশ, শুধু ব্রিটিশ ইংলিশটা আমরা পরিপূর্ণভাবে বলতে পারি না, মিক্সড হয়ে যায়। দেখো এখানে খেয়াল করি আবার, এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন কি জাগে না, যেখানে গার্লস আছে, গার্লস থাকার কারণে এখানে আর কেন হলো না? গার্লস বহুবচন হলে এখানে আর হয়, এখানে ইজ কেন লিখলাম? কারণ হলো বাক্যের শুরুতে নাইদার ও নিদার থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তুমি যদি এখন গার্লস দেখে ভার্ব বসাও তাহলে এখানে তুমি লিখবে কিন্তু আর, যেটা অবশ্যই ভুল, লিখতে হবে এখানে ইজ। ঠিক একইভাবে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট ইট, এখানে বয়েজ এর কারণে কিন্তু এখানে হ্যাভ হওয়ার কথা ছিল, বয়েজ বহুবচন হলে হ্যাভ হয়, কিন্তু এখানে হ্যাজ কেন হলো? ইচ এর কারণে। বাক্যের শুরুতে ইচ থাকলে ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক একইভাবে either or either of the students sings well, এখানে স্টুডেন্টস হলো প্লুরাল নাম্বার, বহুবচন হলে ভার্বের মূল ফর্ম বসে,
বহুবচন হলে ভার্বের মূল ফর্ম বসে, কিন্তু আমি ভার্বের সাথে এস যোগ করলাম, সিংস। কেন যোগ করলাম? কারণ হলো বাক্যের শুরুতে ইদার অর আইদার আছে এখানে, এটার কারণেই ভার্বের সাথে এস হলো। ঠিক একইভাবে ম্যাঙ্গোজের কারণে এখানে ওয়ার হওয়ার কথা ছিল, অথবা আর, ওয়ার আর, কিন্তু আমি লিখলাম এখানে ওয়াজ। কারণ কি? বাক্যের শুরুতে ওয়ান আছে। ওয়ান অফ দ্য ম্যাঙ্গো, সবগুলো আম না কিন্তু, একটা ওয়ান। ওয়ানের কারণে ওয়ান ওয়াজ রাইট, ওয়ানের কারণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আবার এখানে খেয়াল করো, দ্য ফার্নিচার লুক বিউটিফুল। এখানে ফার্নিচারকে দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার। ইংরেজিতে কিছু শব্দ আছে যেগুলো দেখতে মনে হয় সিঙ্গুলার কিন্তু অর্থগতভাবে প্লুরাল। দেখতে মনে হয় সিঙ্গুলার কিন্তু অর্থগতভাবে গুলো প্লুরাল। এই যে ফার্নিচারকে দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, তো স্বাভাবিক কারণ আমি অনেক স্টুডেন্টকে, তাই স্টুডেন্টরাই তো ভুল করবে, ভুল তো তারাই করবে, ওদের এই ভুল থেকে বলতেছি। ফার্নিচার লুকস লিখে লুকস, কারণ কি? ফার্নিচারকে সিঙ্গুলার মনে করে, কিন্তু আসলে ফার্নিচার প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানে হবে লুক, এখানে লুক। তারপরে দ্য ক্যাটল ফেড অন গ্রাস। এখানে দ্য ক্যাটেলটা হলো প্লুরাল, দেখতে মনে হচ্ছে সিঙ্গুলার, এটা দেখতে মনে হচ্ছে, কিন্তু এটা প্লুরাল। প্লুরাল হওয়ার কারণে ভার্বটা এখানে চেঞ্জ হয়নি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস হতো। ঠিক একইভাবে ব্যাড নিউজ, নিউজটাকে দেখতে মনে হচ্ছে বহুবচন, দেখতে মনে হচ্ছে বহুবচন, কিন্তু এটা অর্থগতভাবে সিঙ্গুলার। অর্থগতভাবে সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে আবার এস হলো। রানস, অর্থগতভাবে সিঙ্গুলার হওয়ার কারণে রানস। ব্যাড নিউজ রানস ফাস্ট। হ্যাঁ, খারাপ সংবাদ, দুঃসংবাদ দ্রুত ছড়ায়, খারাপ সংবাদ দ্রুত ছড়ায়। ঠিক একইভাবে উই অ্যাচিভড ফ্রিডম ইন 1971। যেহেতু এটা অতীতকাল, অতীতকাল কারণে এটা এখানে অ্যাচিভড হলো, অতীতকাল হওয়ার কারণে। ভার্বের তো অনেক নিয়ম আছে, তোমাদের আমি আগেই বলেছি, এখানে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে এখানে যতটুকু দরকার। সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট প্লাস উইশ থাকলে ভার্বটা পাস্ট টেন্সে যায়, এই জন্য এখানে ফ্লাই থেকে ফ্লিউ, ফ্লাই থেকে ফ্লিউ, ফ্লিউ ইন দ্য স্কাই। লাভ কনকোয়ার্স অল, থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের সাথে এস হলো। একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করি ভার্বের ব্যাপারে। তোমরা অনেক সময় ভার্বের সাথে কখন এস, কখন ইএস, কখন আইএস হবে এটাতে ভুল করে ফেলো। এটাকে ভালোভাবে যদি জানতে চাও, শিখতে চাও, আমার ভোকাবুলারির উপরে যে ক্লাস আছে, ওই ক্লাসটা তোমরা ইউটিউবের মধ্যে দেখার চেষ্টা করবে। এখন সংক্ষিপ্তভাবে একটু ধারণা দেই। ভার্বের শেষে দন্তস্ব, তালবস্য, মূর্ধন্যস্ব, চ, ছ এর মতো উচ্চারণ হলে ইএস হবে। আর যদি উচ্চারণ এরকম না হয় তাহলে এস হবে। আর ভার্বের শেষে ও থাকলে ইএস হবে। ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের আগে ভাওয়েল থাকলে এস হবে। যেমন প্লে, PLAY, প্লে, এস হবে। আবার ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে আইএস হবে। ক্রাই, CRY, ক্রাই, ওয়াইয়ের আগে ভাওয়েল নাই, কনসোনেন্ট আছে, ওয়াই উঠে আইএস হবে। হলো মোটামুটি এস, ইএস, আইএস এর আলোচনা। বিস্তারিত জানতে হলে ভোকাবুলারি ক্লাস একটু দেখে নিন। এরপরে আসো, এটা হলো তোমাদের 4 নাম্বার নিয়ে আলোচনা করলাম। এখন একটু এক্সাম্পলে চলে আসি। বোর্ডে যদি পরীক্ষাতে যদি উইথগুলো যদি এভাবে আসে, ধরো এটা পরীক্ষাতে আসলো, শব্দ দেয়া আছে সাকসিড, এনজয়মেন্ট, বিউটিফুল, ডেঞ্জার, ব্রড। এই শব্দগুলো পরীক্ষাতে দেয়া আছে। এখন এই শব্দগুলো তোমার শূন্যস্থানে বসাতে হবে, শব্দগুলো শূন্যস্থানে বসাতে হবে। প্রথম বিষয় হলো সঠিক শব্দটাকে সঠিক জায়গায় সঠিকভাবে বসাতে হবে। এখন যদি তুমি এখানে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ আমাদের জীবনকে বিপদাপন্ন করে, পরিবেশ দূষণ আমাদের জীবনকে বিপদাপন্ন করে, বিপদাপন্ন করার জন্য তোমার এই শব্দটাকে নিতে হবে ডেঞ্জার, এই শব্দটাকে নিতে হবে ডেঞ্জার, এখানে নিতে হবে ডেঞ্জার। এখন ডেঞ্জার তুমি যদি এখানে ডেঞ্জার লিখো, এখানে যদি ডেঞ্জার লিখো DANGER, ডেঞ্জার যদি লিখো, এনভায়রনমেন্ট পলিউশন ডেঞ্জার আওয়ার লাইফ, ঘোড়ার ডিম আসবে পরীক্ষাতে, 0 আসবে, নাম্বার দিবে না টিচার। কেন দিবে না? তুমি শব্দটা সঠিকভাবে লিখতে পারো না। জায়গাটা সঠিক আছে, এখানে জায়গাটা সঠিক আছে, এই জায়গাতেই শব্দটা আসবে, কিন্তু সঠিকভাবে লিখতে পারো না।
তার মানে হলো এখন তোমার ওই রুলসে যেতে হয়। রুলসে বলা ছিল সাবজেক্টের পরে ভার্ব বসে, সাবজেক্টের পরে যেহেতু ভার্ব বসে তাহলে ডেঞ্জারের ভার্ব হলো ইন ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার ভার্ব। যেহেতু এটা ভার্ব লাগবে তাহলে তোমার লেখা উচিত ইন, আগে ইন দিতে হবে, প্রিফিক্স ইন দিতে হবে। তাহলে এনভায়রনমেন্ট পলিউশন ইনডেঞ্জার আওয়ার লাইফ। এন্ড তুমি পরীক্ষাতে এটাও লিখলে, ইনডেঞ্জার লিখলে, এরপরও আমি পরীক্ষাতে শূন্য দেব। আমি না, বাংলাদেশের সকল টিচার তোমাকে পরীক্ষাতে শূন্য দিবে। ডেঞ্জার লিখলেও শূন্য দিবে, ইনডেঞ্জার লিখলেও শূন্য দিবে। অথচ ইনডেঞ্জার এখানে দরকার, তারপরে শূন্য দিবে। কেন দিবে? কারণ হলো এখন পর্যন্ত তুমি শব্দটাকে গ্রামাটিক্যালি সঠিকভাবে লিখো নাই। তাহলে কি করা দরকার? করার দরকার হলো ওই যে তোমার এখানে একটা কথা বলা ছিল 4 নম্বর রুলে, একটু আসো, টেন্স অনুসারে, টেন্স অনুসারে লিখতে হবে। টেন্স অনুসারে, টেন্স অনুসারে যদি লিখতে হয়, এখন এই বাক্যে চলে আসো। এনভায়রনমেন্ট পলিউশন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এনভায়রনমেন্ট পলিউশন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস যোগ হয়। একটা এস এর কারণে, একটা এস এর কারণে তোমার পরীক্ষাতে শূন্য আসবে, কেটে দিবে এটা না লেখার কারণে। তাহলে সঠিক হলো ইনডেঞ্জার্স, এনভায়রনমেন্ট পলিউশন ইনডেঞ্জার্স আওয়ার লাইফ। পরিবেশ দূষণ আমাদের জীবনকে বিপদাপন্ন করে। তাহলে শব্দ দেওয়া ছিল হলো ডেঞ্জার, শব্দ ডেঞ্জার দেওয়া ছিল, ওটাকে ইনডেঞ্জার করতে হলো কারণ সাবজেক্টে পরে ভার্ব বসে। ইনডেঞ্জার লেখার পরে খেয়াল করতে হলো যে এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আবার এস যোগ হলো। এখন হলো সঠিক। এই জন্য সঠিক শব্দ সঠিকভাবে না লিখলে পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে। এরপরে আসো বি নাম্বার এক্সাম্পলে, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ড্যাশ। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ ড্যাশ, এখানে উপযুক্ত শব্দ হলো অবশ্যই বিউটিফুল, এই শব্দটা উপযুক্ত। এখন তুমি পরীক্ষাতে লিখলে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ বিউটিফুল, কিন্তু বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ বিউটিফুল লেখার কারণে পরীক্ষাতে তুমি শূন্য পাবে, পরীক্ষাতে শূন্য পাবে। কারণ হলো আমি ওই গ্রামারের নিয়মে লিখেছিলাম প্রিপজিশনের পরে নাউন বসে, প্রিপজিশনের পর নাউন বসে। যেহেতু প্রিপজিশনের পরে নাউন বসে, যে শব্দটা দেয়া আছে বিউটিফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ। যেহেতু বিউটিফুল অ্যাডজেক্টিভ কিন্তু শূন্যস্থানের আগে প্রিপজিশন আছে অফ, এই কারণে বিউটিফুলটাকে ফর্মিং করে বিউটি, বিউটি লিখতে হবে। তাহলে বিউটি লিখলে এখানে সঠিক শব্দটা হলো BEAUTY, বিউটি। তুমি যদি বিউটি লেখো তাহলে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ বিউটি, বাংলাদেশ হলো সৌন্দর্যের দেশ, বাংলাদেশ সুন্দর দেশ, সৌন্দর্যের দেশ। এখানে বিউটিফুল থেকে বিউটি হলো। এখানে কিন্তু গ্রামার দরকার হয়নি, ওই টেন্স অনুযায়ী যে গ্রামারে এস এস আইএস এটা কোনো দরকার হয়নি, শুধু এখানে ফর্মিং করতে হয়েছে। ঠিক একইভাবে সি নাম্বার এক্সাম্পলে আসো, এডুকেশন ড্যাশ আওয়ার মাইন্ড। শিক্ষা আমাদের মনকে প্রশস্ত করে। তো শিক্ষা আমাদের মনকে প্রশস্ত করে, এই প্রশস্ত করার জন্য তোমাকে শব্দটা নিতে হবে বক্স থেকে ব্রড। এই যেখানে শব্দটা দেয়া আছে ব্রড, এই ব্রড শব্দটাকে যদি আমি এখানে লিখি ব্রড, এডুকেশন ব্রড আওয়ার মাইন্ড, হবে না, এটা হবে না। কেন হবে না? হবে না এই কারণে ব্রডটা হলো অ্যাডজেক্টিভ, সাবজেক্টের পরে বসে ভার্ব। যেহেতু এখানে এডুকেশন হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে ব্রডের ভার্ব হলো ব্রডেন, ব্রডেন। সি নাম্বারে যে বললাম ব্রডেন, এখন ব্রডেনের সাথে থার্ড পারসনের কারণে কিন্তু আবার ব্রডেনের সাথে এস দিতে হবে, ব্রডেন্স, থার্ড পারসন। এডুকেশন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ব্রড, ব্রড থেকে ব্রডেন, এরপর টেন্স অনুযায়ী ব্রডেন্স, এস দিলে সঠিক উত্তর হলো ব্রডেন্স। ডি নাম্বার এক্সাম্পলে আসো, ড্যাশ ইজ আ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি ড্যাশ ইন লাইফ। পুরো সেন্টেন্সের মোটামুটি অর্থ এরকম হয়, ড্যাশ সফলতা হলো এমন একটা ফল, সফলতা হলো এমন একটা ফল যেটাকে ভোগ করার আগে অর্জন করতে হয়, যেটাকে জীবনে ভোগ করার আগে অর্জন করতে হয়। এই হলো সেন্টেন্সের মোটামুটি অর্থ। এখন গ্রামাটিক্যালি খেয়াল করো, এটা হলো
এই রুলস 1 অনুযায়ী, রুলস 1 এ যে লেখা আছে সাবজেক্ট হিসেবে নাউন বসে। এখন যেহেতু এখানে চলে আসি ডি নম্বরে, যেহেতু এটা সাবজেক্টের জায়গা, এই সাবজেক্টের জায়গা এটা, এই কারণে এখানে দরকার হলো আমার নাউন দরকার। এখানে আছে হলো সাকসিড, এটা তো ভার্ব। তুমি তো এখানে সাকসিড লিখতে পারো না, সাকসিড লিখলে এখানে ভুল হবে। তো এখানে লিখতে হবে হলো, এখানে লিখতে হবে সাকসেস, SUCCESS, সাকসেস লিখতে হবে। সাকসেস ইজ আ ফ্রুট, সফলতা হলো একটা ফল, দ্যাট মাস্ট বি আর্নড, যেটাকে অর্জন করতে হয়, বিফোর ইট ক্যান বি। এখন বি এর পরে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এখানে যে শব্দটা আছে এনজয়মেন্ট, এই শব্দটা আছে নাউন হিসেবে, এনজয়মেন্ট নাউনে আছে, আমার দরকার ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এনজয় হলো ভার্ব, যেহেতু আমার ভার্বের পাস্ট পার্টিসিপল দরকার, এই কারণে যোগ করলাম ইডি, তাহলে হলো এনজয়েড। সাকসেস ইজ আ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড ইন লাইফ। এ হলো গ্রামাটিক্যালি শব্দ বসানো। আর যদি গ্রামার প্রয়োজন না হয়, পরীক্ষাতে যদি গ্রামার প্রয়োজন না হয়, তাহলে গ্রামার প্রয়োজন না হওয়াটাই, যে গ্রামার যে লাগবে না, মানে শব্দের যে পরিবর্তন হবে না, তুমি যে এটা ধরতে পারলে, এটা যে তুমি জানো, এটাও গ্রামার। তুমি যে বুঝতে যে পারলে যে না, এখানে এই শব্দটা চেঞ্জ হবে না, এখানে আগেও চেঞ্জ হবে না, পরেও চেঞ্জ হবে না, টেন্স অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন হবে না। এই পরিবর্তন না হওয়ার যে তোমার এই স্বচ্ছ জ্ঞান, এটাও গ্রামার। আর যেটা পরিবর্তন করতেছো, তুমি জানতে পারতেছো পরিবর্তন হবে, সেটাও গ্রামার। এরপরে আসো আরেকটা এক্সাম্পলে, এটা উইদাউট ক্লুজ। An ideal student dash hard to dash success in life before the from the very dash dot. He or she is dash of what to do and what not. He, she is dash by all. এটা উইদাউট ক্লুজ। উইদাউট ক্লুজে যে পরীক্ষাতে যে প্যাসেজটা আসবে, এই প্যাসেজটা আসলে প্যাসেজটা পড়ে তোমাকে আগে বুঝতে হবে যে প্যাসেজটা পরীক্ষাতে দেয়া আছে, এখানে কি শুধু প্রেজেন্ট টেন্স হবে, শুধু পাস্ট টেন্স হবে, শুধু ফিউচারে হবে, নাকি কম্বিনেশন আছে, প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে, সব ধরনেরই লাগবে। এখানে কি জিরান দরকার আছে, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ কি দরকার আছে, আমার কি এখানে নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে, অ্যাডভার্ব লাগবে, প্রিপজিশন লাগবে, কনজাংশন লাগবে, অর্থাৎ পার্টস অফ স্পিচের যে কোনো ওয়ার্ডই উইদাউট ক্লুজে লাগতে পারে। যে কোনো ওয়ার্ড, যে কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে। ইভেন একটা ফ্রেজের একটা অংশ শূন্যস্থানে গ্যাপ থাকতে পারে, ফ্রেজের অংশ যদি শূন্যস্থানে গ্যাপ থাকে, তাহলে ওই ফ্রেজে যে শব্দটা ছিল, ওই শব্দটাই তোমাকে লিখতে হবে। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, যদি তোমাদের মেইন বুক টেক্সট বই থেকে যদি শূন্যস্থান আসে, বোর্ড বই থেকে, ওই বই থেকে যদি শূন্যস্থান আসে, তাহলে বইয়ের ইনফরমেশনের বাইরে কিছু লিখতে পারবে না। এই জন্য তোমাকে টেক্সটটা ভালো মতো পড়তে হবে, মেইন বইটা ভালো মতো পড়তে হবে। ওখানে যে লেসনগুলো আছে, ওখানে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ব্যাপারে যে এটা আছে, প্যাসেজটা আছে, ওই প্যাসেজটার একটা অংশ যদি পরীক্ষাতে আসে, 7ই মার্চের যে ভাষণের যে একটা অংশ ওখানে আছে, ওটা যদি পরীক্ষাতে আসে, তাহলে ওখানকার যে থিমটা আছে, ওখানকার যে সামারি আছে, ওইটা অনুযায়ী তোমাকে শব্দ লিখতে হবে। মন গড়া শব্দ লেখা যাবে না। প্যাসেজ থেকে আসলে প্যাসেজের হাইলাইটেই তোমাকে শব্দ লিখতে হবে, এই কারণে প্যাসেজ ভালো মতো পড়তে হবে। তো এখন খেয়াল করে এখানে কি হতে পারে, এখানে হতে পারে an ideal student tries, থার্ড পারসনের কারণে tries, 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 এখানে tries hard to, এখানে দিতে পারো টু এর পরে মূল ভার্ব বসে, অ্যাচিভ, টু অ্যাচিভ সাকসেস, টু এর পরে মূল ভার্ব বসে, টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং, শুরু থেকে, BEGINNING, বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং। হি অবলিক শি ইজ, সাবজেক্ট প্লাস বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাওয়ার, অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ লিখলাম। হি ইজ অ্যাওয়ার অফ what to do and what not. She is or he is
এম ইজারের পর অথবা অক্সিলারি ভার্বের পর, এখানে ইসটা হলো অক্সিলারি ভার্ব, ইস থেকে এখানে বি ভার্ব বলা যাবে না, বি ভার্ব বলার এখানে কোনো সুযোগ নেই, এটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পরে অথবা বায়ের আগে অথবা প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, এই কারণে এখানে লাভড, হি ইজ অর শি ইজ লাভড বাই অল। এইভাবে পরিপূর্ণ জ্ঞান তোমার যদি গ্রামারে থাকে, ওয়ার্ড পাওয়ার ভালো থাকে, তাহলে তুমি পরীক্ষাতে ভালো নাম্বার পেতে পারো। এখন তুমি পরীক্ষাতে ভালো করার জন্য কি করবে? আমার পরামর্শ হলো রুলস অনুযায়ী, যে রুলসগুলো যে আলোচনা করা হলো, এই রুলস অনুযায়ী বিগত বছরের যে বোর্ড কোশ্চেন আছে, দেখবা যে অ্যাডভান্স লার্নার্সের বইয়ের মধ্যে অনেকগুলো এক্সাম্পল একসাথে বিগত বছরের ওগুলো দেয়া আছে। ওগুলো তুমি প্র্যাকটিস করো, ওগুলো করার চেষ্টা করো নিজে করে। এগুলো যিনি ভালো ইংরেজি জানেন বা কাউকে দেখানোর সুযোগ থাকে তাকে দেখাও, আমাকে দেখানোর সুযোগ থাকলে আমাকে দেখাবা। এরপর টেক্সট বইটা ভালো মতো পড়বা, টেক্সট বই, মেইন বই যেটা আছে, মেইন বইয়ের লেসনগুলো ভালো মতো পড়তে হবে। মেইন বইয়ে কিছু উল্লেখযোগ্য যে অংশগুলো আছে ওগুলো ভালো মতো পড়ে টেক্সট সম্বন্ধে ধারণা থাকলে পরীক্ষাতে তুমি সঠিকভাবে শব্দটা বসাতে পারবে। তাহলে তোমাদের বাসা কাজ হলো তোমরা বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো সলভ করবা আর টেক্সট বইটা ভালো মতো পড়বা, এই দুইটা ভালো মতো পড়বা। এখানে আজকে আমি 15 মার্কের আলোচনা করলাম, 15 মার্কের আলোচনা করা হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাসায় যত্ন সহকারে করার চেষ্টা করো। আজকে তোমাদের এ পর্যন্তই ক্লাস শেষ করছি। আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।